তোমাদের রেলওয়ে এনটিপিসি পরীক্ষার এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে, হাতে আর মাত্র তোমার কাছে 30 দিন মতো সময় আছে। এবার অনেকেই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বেশ চিন্তিত আছো। দেখো, এখন এই মুহূর্তে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যদি ভালো স্কোর করতে হয়, মানে 80% স্কোর যদি তোমাকে করতে হয় এই মুহূর্তে, আমি বলবো কিচ্ছু করতে হবে না, কোনো বই পড়তে হবে না, শুধুমাত্র এই 2025 সালে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাটা হলো তার 104টা শিফট একটু ভালো করে আমার কাছ থেকে পড়ে যেও। কারণ আমি বারবার করে বলছি, খুব কষ্ট করে তোমাদের জন্য তৈরি করেছি। দেখো, আজকে একটা শিফট আমি পুরোপুরি 40টা প্রশ্ন তোমাদের এখানে পড়িয়ে দিচ্ছি। সমস্ত শিফটগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়ে দেওয়ার অতটা টাইম পাবো না। আমি তোমাদের পিডিএফগুলো পার ডে 3টে 4টে 5টা করে পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো। যারা এনটিপিসির ব্যাচে যুক্ত আছো সেখান থেকে কিন্তু নিজেরা পড়ে নিবা। আমি শুধু একটা শিফট তোমাকে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে কেন আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে এগুলো এইভাবে পড়তে। কারণ এরকম তথ্য তুমি কোথাও বাংলা ভাষায় পাবে না। শুধু ক্লাসটা আজকে একবার দেখো, বুঝতে পারবা যে দাদা কীভাবে কী জিনিস দিচ্ছে। এইভাবে যদি 104টা পিভিআরসিআরসের মানে এই প্রশ্নগুলো যদি পড়ে যেতে পারো ডিটেলসে, তাহলে 80% নাম্বার নিঃসন্দেহে তুমি তুলে আসতে পারবা। দেখো, তা আজকে দেখবো এনটিপিসি গ্র্যাজুয়েট এই 5ই জুন 2025-এর ফার্স্ট শিফটের প্রশ্নগুলো আমি একটু পড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমি যে এক্সট্রা ডিটেলসগুলো রাখছি সেগুলো অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে গুপ্ত পরবর্তী রাজনীতিতে ভুক্তি শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হতো। তা ভুক্তি শব্দটা প্রদেশ বোঝাতে ব্যবহৃত হতো, মাথায় রাখবে। এবার আমরা দেখে নেব এই প্রশ্নটা কোথা থেকে এসেছে, সেই টপিকটা তুলে আমরা পড়ে নেব। দেখো, গুপ্ত পরবর্তী ভারতের রাজনীতি থেকে প্রশ্নটা করেছে, যেখানে বলছে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে 6ষ্ঠ শতাব্দীতে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারত অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত হয় ও গুপ্ত পরবর্তী যুগকে বলা হয় আঞ্চলিক রাজ্যগুলোর যুগ। এই সময় উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন হর্ষবর্ধন। তা হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশের রাজা। তার রাজধানী ছিল থানেশ্বর, পরে হয় কনৌজ। তিনি শাসন করেন 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। হর্ষের সময় বিখ্যাত চীনা ভ্রমণকারী ভারত ভ্রমণ করেন, যার নাম হচ্ছে হিউয়েন সাং। কার সময়? হর্ষবর্ধনের সময়। হর্ষ প্রথমে ছিলেন শৈব ধর্মাবলম্বী এবং পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। হর্ষের দরবারে প্রধান কবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের রচনার মধ্যে রয়েছে হর্ষচরিত এবং কাদম্বরী। বুঝতেই পারছো, এক একটা লাইন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমি কিন্তু খুব খেটে তোমাদের জন্য তৈরি করেছি এইরকম 104টা পিডিএফ পাওয়া, মানে রিপিটেড প্রশ্নগুলো বাদ দিয়ে সমস্ত তথ্যগুলোই পেয়ে যাবা। এবার দেখে নাও যে এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো তুমি কিভাবে পাবে। দেখো, তোমরা যারা বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে আমার কাছ থেকে পড়তে চাও, যেখানে জানুয়ারি 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, কারণ এনটিপিসি পরীক্ষার এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে, সেই জন্য ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই যে 14টা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি খুব ভালো মতো পড়তে চাও, তাহলে তোমরা আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি তোমাকে অ্যাড করিয়ে দেবো। সেখানে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবা। তার জন্য তোমাকে 149 টাকা পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো, কেমন? তার আগে বা যদি কোনো কিছু জানার থাকে এই নাম্বারেই ফোন বা হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমার সঙ্গে কথা বলতে পারো। আর টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য 25 দিনের একটা স্পেশাল রিভিশন ক্লাস চলছে, যেখানে আমাদের টার্গেট হচ্ছে এভরিডে 4 নাম্বার করে তুলবো, যেখানে সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিআই, মানে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু আমি তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। 25 দিনের মধ্যে আমি রিভিশন করিয়ে দেবো এবং সাথে তোমাদের বেশ কিছু প্র্যাকটিস, মানে সেকশনাল মক টেস্টও আমি করিয়ে দেবো, কেমন? মানে এখানে যদি অ্যাডমিশন নিতে চাও 299 টাকা তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো। চলে আসি এনটিপিসির জন্য। দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, এই দুটোই কিন্তু তুমি আমার কাছ থেকে পাবে। ম্যাথ, জিআই আমি করাচ্ছি না, শুধুমাত্র জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাকে তো বলেই দিলাম যে তুমি কি করবে, এই যে 2025 সালে 104টা শিফটের যে তোমার পরীক্ষাটা হয়েছিল, মানে এনটিপিসির গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, সেই 104টা শিফট খুব ভালো করে তুমি আমার কাছ থেকে পড়ে নাও। সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি এক্সট্রা করে তুলে দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? 299 টাকা যে কোনো মাধ্যমে তুমি এই নাম্বারে পেমেন্ট করে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, কেমন? আর রেলওয়ে, এনসিইআরটি সায়েন্স যারা খুব ভালো করে আমার কাছ থেকে পড়তে চাও, এনসিইআরটি নবম দশম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ যদি আমার কাছ থেকে করতে চাও, 199 টাকা যে কোনো মাধ্যমে তুমি এই নাম্বারে পেমেন্ট করে আমাদের সাথে অ্যাডমিশন নিতে পারো, কেমন?
তা দেখো, হর্ষচরিত ও কাদম্বরী কার লেখা? বাণভট্টের লেখা। হর্ষের শাসনকালে ধর্মীয় সহিষ্ণুতা ছিল খুব বেশি। হর্ষের রাজ্যে ধর্মযজ্ঞ ও দান অনুষ্ঠান অনুষ্ঠিত হতো কনৌজ ও প্রয়াগে। কোথায়? কনৌজ ও প্রয়াগে। তা গুপ্ত পরবর্তী যুগে প্রশাসন ভাগ করা হতো তোমার ভুক্তিতে, ভুক্তি থেকে বিষয়, বিষয় থেকে গ্রাম। তা ভুক্তি মানে হচ্ছে প্রদেশ। দেখেছো কোথা থেকে প্রশ্ন তুলেছে? বুঝতেই পারছো যে গুপ্ত পরবর্তী যুগের মধ্যে যেখানে রয়েছে, ভুক্তি মানে হচ্ছে প্রদেশ, বিষয় মানে হচ্ছে জেলা, আর গ্রাম মানে গ্রাম প্রশাসনিক একক। ভুক্তির শাসককে বলা হতো উপরিক। কি বলা হতো? উপরিক। আর বিষয়ের শাসককে বলা হতো বিষয়পতি। হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে যায়। দক্ষিণ ভারতে তখন উদিত রাজ্য ছিল চালুক্য, পল্লব এবং রাষ্ট্রকূট। চালুক্য বংশের প্রধান রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশীর। তা দ্বিতীয় পুলকেশীর হর্ষকে যুদ্ধে পরাজিত করেন। হর্ষের মৃত্যুর পর কনৌজের জন্য ৩ রাজ্যের লড়াই হয়েছিল, যেটাই আমরা ছোটবেলায় পড়েছি ত্রিশক্তি সংগ্রাম। এই ত্রিপাক্ষিক সংগ্রামে অংশ নেয় রাষ্ট্রকূট, গুর্জর প্রতিহার এবং পাল রাজবংশ। দেখো, গুর্জর প্রতিহার বংশের রাজধানী ছিল কনৌজ, মাথায় রাখবে। পাল বংশের রাজধানী ছিল পাটলিপুত্র এবং পরে মুঙ্গির, মুঙ্গির কেমন। আর রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল মান্না ক্ষেত্র। তাহলে বুঝতে পারলে যে প্রশ্নটা কোথা থেকে দিয়েছে আর আমি কি ডিটেলস তুলে দিয়েছি। এইভাবে তোমাকে 104টা পিডিএফ পড়তে প্রতিদিন 2-3টে করে তুমি পড়ে নিবা, মানে 3টে কেন 4টে 5টাও পড়তে পারবা, কারণ প্রথম দিককার 20টা কি 30টা পিডিএফ মতো এরকম ফুল থাকবে। তারপরে দেখবা একটা পিডিএফের মধ্যে 20টা প্রশ্ন, 40টা নেই। কেন বস? কারণ আমি বলছি যে রিপিটেড প্রশ্নগুলো ছেড়ে দিয়ে শুধুমাত্র যে মানে নতুন নতুন প্রশ্ন দিয়েই কিন্তু এক একটা পিডিএফ করা। বিষয়টা বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো, এই প্রশ্ন এসেছিল যে চন্দ্র সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট লেপোর্ড 2025-এর প্রাথমিক উদ্দেশ্য কি? তা সঠিক উত্তর যে দাদা, চাঁদের রেগোলিথের উল্লম্ব তাপমাত্রা প্রোফাইল পরিমাপ করা। তাহলে এই প্রশ্নটা দাদা কোথা থেকে এসেছে? টপিকটার নাম কি? চন্দ্রযান 3 থেকে এসেছে। দেখে নাও, দেখে নাও ডিটেলস কি দিয়েছি। যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ থেকে 14ই জুলাই 2023-এ তোমার এই যে রকেটটার নাম হচ্ছে LV-M3-র মাধ্যমে চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছিল। কোথা থেকে? শ্রীহরিকোটার তোমার হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 14ই জুলাই 2023-এ LV-M3 রকেটে করে চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়, যেটা চাঁদে নামে 23শে আগস্ট 2023-এ। সেই জন্যই তো 23শে আগস্ট আমরা কী হিসাবে পালন করি বলো তো বস? কমেন্ট করো। দেখো, 23শে আগস্ট 2023-এ চাঁদের দক্ষিণ মেরুতে নামে। এই চন্দ্রযান 3-র 3টি প্রধান অংশ ছিল। একটার নাম হচ্ছে ল্যান্ডার, একটার নাম ল্যান্ডার। এবার ল্যান্ডারের 4টি যন্ত্র রয়েছে ল্যান্ডারের মধ্যে। দেখো, এই 4টি যন্ত্রের মধ্যে প্রথমটা হচ্ছে CHASTE, অর্থাৎ চন্দ্রাস সারফেস তোমার হচ্ছে থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, একটু দেখে নিও ইংরাজি বানানগুলো। এইটা থেকেই প্রশ্ন তুলে দিয়েছে যে তোমার হচ্ছে এই যন্ত্রটা কি করবে? চাঁদের মাটির উল্লম্ব তাপমাত্রা প্রোফাইল পরিমাপ করবে। আর একটা ল্যান্ডারের 4টি যন্ত্রের মধ্যে একটা দেখলাম, 2 নম্বর যন্ত্রের নাম হচ্ছে ILSA, যে কিনা চাঁদের ভূমিকম্প পরিমাপ করবে। আর একটা যন্ত্রের নাম LP, যে কি করবে? চাঁদের বায়ুমণ্ডলীয় চার্জযুক্ত কণার ঘনত্ব নির্ধারণ করবে। আর একটা যন্ত্রের নাম ছিল LASER, তোমার হচ্ছে রিফ্লেক্টর অ্যারে, যে এটা হচ্ছে নাসার সহযোগিতায় যন্ত্রটা তৈরি করা হয়েছিল, যে কি করবে? ভবিষ্যৎ লেজার পরিমাপের যন্ত্র, মানে ভবিষ্যৎ লেজার পরিমাপের জন্য ব্যবহৃত রিফ্লেক্টর হিসাবে কাজ করবে। তাহলে বোঝো, বোঝো প্রশ্নটা কোথায় থেকে দিয়েছে। যে তোমার চন্দ্রযানের যে 3টি প্রধান অংশ, যার মধ্যে ল্যান্ডারের 4টি যন্ত্রের মধ্যে একটা যন্ত্র যার নাম হচ্ছে CHASTE। এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন তুলে দিয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে বাকিগুলো তোমার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলে আসো, দেখো 3টি প্রধান অংশের মধ্যে একটা আমরা দেখে নিলাম ল্যান্ডার। 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে রোভার, যার 2টো যন্ত্র রয়েছে। একটা হচ্ছে LIBS, অর্থাৎ যে কিনা চাঁদের মাটির উপাদান চিহ্নিত করবে। তোমার হচ্ছে চাঁদে যে কী আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই সমস্ত জিনিস মানে মৌলগুলো আছে কিনা সেগুলো দেখবে। আর একটার নাম হচ্ছে যন্ত্রের নাম APXS, যে রাসায়নিক উপাদানের বিশ্লেষণ করবে। আর একটা প্রধান অংশ ছিল তোমার হচ্ছে প্রোপালশন মডিউল, যার একটাই যন্ত্র ছিল, যার নাম হচ্ছে SHAPE। কি বললাম? SHAPE, ফুল ফর্মগুলো একটু দেখে নিবা কেমন। আর এ কী করবে? পৃথিবীর প্রতিফলিত আলোর বিশ্লেষণ করে ভবিষ্যৎ তোমার হচ্ছে এক্সো প্ল্যানেট স্টাডিতে সহায়তা করবে।
বোঝা যাচ্ছে? দেখো ল্যান্ডার আর রোভারের কার্যকাল ছিল একটি চন্দ্রদিন, অর্থাৎ বলবা পৃথিবীর 14টা দিন। তাহলে প্রশ্নটা তুমি আরেকবার দেখো যে প্রশ্নটা কি এসেছিল, যে চন্দ্র সারফেস থার্মো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট, এই যে CHASTC লেপোর্ট 2025-এর প্রাথমিক উদ্দেশ্য কি? আমরা কোথা থেকে এই প্রশ্নটা দেখতে পেলাম, যে চন্দ্রযানের 3টি প্রধান অংশ, যার মধ্যে একটা অংশের নাম ল্যান্ডার, যার 4টি যন্ত্র, এই একটা যন্ত্র দিয়ে চলে এসেছে পরীক্ষায় প্রশ্ন। তাহলে বাকি 3টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা বুঝতে পারছো? মানে পুরোটাই যা দিয়েছি ঝেড়ে ঘেঁষে যদি তুমি এই 104টা শিফট ভালো করে পড়ে যেতে পারো, কথা দিচ্ছি তোমার যে শিফটই হোক না কেন, হার্ড অ্যান্ড ইজি শিফট যাই হোক না কেন, 80% জিকে কমন তুমি নিজে হাতে করে আসতে পারবা। চলে আসো, দেখো এই প্রশ্ন এসেছিল যে তখত-ই-বাহী শিলালিপিতে কোন পার্থিয়ান শাসকের কথা উল্লেখ করা হয়েছে? গন্ডোফার্নেস। দেখো প্রশ্নটা কোথা থেকে এসেছে, এই তোমার হচ্ছে ইন্দ্র, গ্রিক, শক, পার্থিয়ান ও কুষাণ যুগ থেকে। 4টে যুগই আমরা দেখে নেব। দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর পশ্চিম ভারতে একের পর এক বিদেশি জাতির আক্রমণ করে এবং শাসন করতে শুরু করে। এদের মধ্যে ইন্দ্র গ্রিক ছিল, শক ছিল, পার্থিয়ান এবং কুষাণ ছিল। ইন্দ্র গ্রিক এরা মূলত গ্রিক শাসক, যারা আলেকজান্ডারের উত্তরসূরি রাজ্যগুলির এক অংশ থেকে ভারতে আসে। প্রথম ইন্দ্র গ্রিক শাসকের নাম ডিমেট্রিয়াস, মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। প্রথম ইন্দ্র গ্রিক শাসকের নাম ডিমেট্রিয়াস। সবচেয়ে বিখ্যাত ইন্দ্র গ্রিক শাসক ছিলেন মেনান্ডার। তার আর ওই বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের মধ্যে কথোপকথনকে একটা বিখ্যাত গ্রন্থে উল্লেখ করা হয়েছে, যে গ্রন্থটার নাম হচ্ছে মিলিন্দ পঞ্চহ। বিষয়টা বুঝতে পারছো? দেখো তার রাজধানী কি? রাজধানী হচ্ছে সাগালা। রাজধানী সাগালার বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। শকদের কথায় যদি আসি, এরা মূলত মধ্য এশিয়ার যাযাবর জাতি, যাদের স্কিথিয়ান বলা হয়। কি বলা হয়? স্কিথিয়ান বলা হয় কাদের? শকদের। ভারতে প্রবেশ করে পাঞ্জাব, গুজরাট ও পশ্চিম ভারতে শাসন প্রতিষ্ঠা করে। সবচেয়ে বিখ্যাত শক শাসক ছিলেন রুদ্রদমন। তার বিখ্যাত শিলালিপি জুনাগড় শিলালিপি, সংস্কৃত ভাষায় যেটা রচিত, সেখান থেকে আমরা রুদ্রদমন সম্পর্কিত বিশদ তথ্য জানতে পারি। এবার দেখো এই পার্থিয়ান থেকে প্রশ্ন এসেছে, যে পার্থিরা ছিল ইরান অঞ্চলের এক রাজ্য। ভারতে এদের প্রতিনিধি ছিলেন কে? গন্ডোফার্নেস। তার শাসনকাল প্রায় খ্রিস্টীয় প্রথম শতাব্দী। সেন্ট থমাস ভারত সফরে এসে গন্ডোফার্নেসের দরবারে যান। তাহলে বিষয়টা বুঝতে পারছো? দেখো তারপরে এই যে রয়েছে, যে গন্ডোফার্নেসের নাম পাওয়া যায় তখত-ই-বাহী শিলালিপিতে, এই তথ্যটা পরীক্ষায় তুলে দিয়েছে। তাহলে বাকি আশেপাশে যা কিছু আছে আমরা ডিটেলস একদম তুলে পড়ে নিতে পারলে বুঝতেই পারছো যে আমরা পরীক্ষায় একদম ইজি, মানে খুব সহজেই প্রশ্নগুলো কমন পেয়ে যাব। কেমন? দেখো কুষাণ যুগটা এবার দেখে নাও, যে কুষাণরা ছিল মধ্য এশিয়ার ইউয়েচি জাতির এক শাখা। ভারতের অন্যতম মহান রাজবংশগুলির মধ্যে একটি ছিল কুষাণ রাজবংশ। তো দেখো কুজুল কথফিসেস প্রথম রাজা ছিলেন কুষাণ রাজবংশের, আর কনিষ্ক ছিলেন সবচেয়ে বিখ্যাত রাজা। রাজধানী ছিল প্রথমে পুরুষপুর, পরে হয় মথুরা। কনিষ্ক প্রতিষ্ঠা করেন কি? চতুর্থ বৌদ্ধ সংঘ। কাশ্মীরে প্রতিষ্ঠা করেছিলেন চতুর্থ বৌদ্ধ সংঘ কনিষ্কের শাসনামলে। তার শাসনকালেই মহাযান বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। তার সময়েই গান্ধার শৈল, মানে শিল্পশৈলী বিকশিত হয়েছিল। একদম ডিটেলসে পড়ে নিলে। চলে আসো দেখো, যে ভারতের সংবিধানের 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি কোন ধারাটি যুক্ত করা হয়েছে? তার সঠিক উত্তর এখানে ধারা 43-এর বি। কেমন? এবার এক্সট্রাগুলো অবশ্যই পড়বে। দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিমালা কি বলছে, যে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে যুক্ত। তাহলে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিমালা সংবিধানের কত অংশ বা কোন পার্টে রয়েছে? চতুর্থ অংশে। ধারা 36 থেকে 51। ধারা 36 থেকে 51। দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিমালা কি বলছে, যে এমন কিছু মূল নীতি বা দিক নির্দেশ যা রাষ্ট্রকে জনগণের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কল্যাণ সাধনের পথে পরিচালিত করে। এগুলো আইনগতভাবে বাধ্যতামূলক নয়, কিন্তু রাষ্ট্রের কর্তব্য এই নীতিগুলিকে বাস্তব রূপ দেওয়া। একদম সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের এক একটা তথ্য আমি তুলে দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়। ভারতের সংবিধানে এই ধারণা এসেছে আইরিশ সংবিধান থেকে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিটির প্রধান বিভাগসমূহের মধ্যে প্রথম বিভাগটা দেখে নাও, সমাজতান্ত্রিক নীতি। তা এই সমাজতান্ত্রিক নীতির লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার ও সম্পদের সমবণ্টন করা। এই সমাজতান্ত্রিক নীতির মধ্যে পড়ছে ধারা 38, 39, 41, 43। 38-এ বলছে রাষ্ট্র সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করবে।
৩৯ বলছে রাষ্ট্র সম্পদের সমবন্টন করবে, একচেটিয়া সম্পদ গঠনে রোধ করবে। ৪১ বলছে বেকার, বৃদ্ধ ও অসুস্থদের জন্য সহায়তা করবে। আর ৪৩ বলছে যে শ্রমিকদের উপযুক্ত মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিত করবে। চলে আসো দ্বিতীয় ভাগটা দেখো যে গান্ধিয়ান নীতি, যার লক্ষ্য হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভরতা করা। আর এই গান্ধিয়ান নীতির মধ্যে কোন কোন ধারা পড়ছে, তোমার 40 পড়ছে, 43, 43-এর বি পড়ছে এবং 46 পড়ছে। 40 বলে গ্রাম পঞ্চায়েতে স্থাপন করো, 43-এ রয়েছে গ্রামীণ শিল্পের উন্নয়ন। 43-এর বি যেটা 97তম সংশোধনীতে যুক্ত করা হয়, সমবায় সমিতিগুলির উন্নয়ন ও স্বায়ত্ত শাসন রক্ষার সঙ্গে যুক্ত। এইটা থেকেই প্রশ্নটা তুলে দিয়েছে। দেখো 46 ধারা বলছে তপশিলভুক্ত জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর উন্নয়ন করতে হবে। তৃতীয় ভাগে চলে আসো, যেটা রয়েছে উদার মানবতাবাদী নীতি, যার লক্ষ্য হচ্ছে ব্যক্তি ও সমাজের উন্নয়ন করা, যার মধ্যে ধারাগুলো রয়েছে 44, 45, 48, 48-এর এ, মানে আরও রয়েছে, এগুলো আমি গুরুত্বপূর্ণ বলে এগুলোই তুলেছি। ঠিক আছে, দেখো 44 বলছে সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়ন করতে হবে। 45-এ শিশুদের শিক্ষার সুযোগের সাথে জড়িত। 48-এ পশু সম্পদ সংরক্ষণ ও গোরক্ষার সাথে জড়িত। 48-এর এ পরিবেশ সংরক্ষণ 42তম সংশোধনী দ্বারা যুক্ত হয়। কেমন? পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত 48-এর এ ধারা, যেটা 42তম সংশোধনী দ্বারা যুক্ত করা হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী দেখে নাও, যে 42তম সংশোধনী যেটা 1976 সালে হয়, ধারা 48-এর এ পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত। 44তম সংশোধন 1978 সালে হয়, যেটা 38-এর এ ধারার সঙ্গে জড়িত, যেটা জরুরি অবস্থায় অপব্যবহার রোধ করতে এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য আনা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 97তম যে সংবিধান সংশোধনটা হয়, তা সেটা 2011 সালে, ধারা 43-এর বি, যেখানে সমবায় সমিতিগুলির উন্নয়নের কথা বলা হয়েছে। তাহলে বুঝতে পারছো প্রশ্নটা কোথা থেকে এসেছে, আমরা কিন্তু ডিটেলস পড়ে নিলাম। এবার অনেকে বলবা দা আরও তো কিছু সংবিধান সংশোধনী রয়েছে, সেগুলো কেন দাওনি? নিশ্চয়ই এরপরে এমনও কিছু প্রশ্ন আছে, সেখানে সেইগুলো আমরা পড়ে নেব। দেখো এই প্রশ্নটা এসেছিল যে জেন্ডার মানে ইকুয়ালিটি ইন্ডেক্স 2022-এ 193টা দেশের মধ্যে ভারতের স্থান কত ছিল? 2022 আমাদের পড়ার কোনো যুক্তি নেই, প্রশ্নটা এসেছে আমি এই জন্যই তুলেছি যে তোমরা বুঝবে যে হ্যাঁ কীরকম ধরনের প্রশ্ন এসেছে, সেই জন্য এই শিফটটাই আমি কারেন্ট অ্যাফেয়ার সহ সমস্ত কিছু কিন্তু তুলে ধরেছি। তাই এখানে সঠিক উত্তর ছিল যে দাদা 108 হবে, কিন্তু 2025 অনুযায়ী 102, 2025 অনুযায়ী 102। দেখে নাও হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি মানে এই সূচক 3টি দিক মাপে। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 3টি দিক মাপবে। কি দেখবে? দেখবে যে জীবন প্রত্যাশা, শিক্ষার গড় বয়স দেখবে, মাথাপিছু আয়, এই 3টি দিক মেপেই কিন্তু এক একটা দেশকে এক একটা র্যাঙ্কে রাখবে, যেখানে 2025-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 130। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে এই ইউএনডিপি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি নারী পুরুষের অসমতা মাপা 3টি ক্ষেত্র রয়েছে। মাতৃমৃত্যুর হার বা কিশোরী মাতৃত্বের হার মাপবে। আর একটা মাপবে তোমার হচ্ছে মহিলাদের সংসদের আসন সংখ্যা, মাধ্যমিক শিক্ষা প্রাপ্তির হার। আর একটা জিনিস দেখবে যে কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ কেমন। ঠিক আছে, ইংরাজি শব্দগুলো কিন্তু একটু দেখে নিও। দেখো 2025 সালে আমি যেটা বললাম যে 2025 সালে তোমার হচ্ছে ওই গ্লোবাল ইনইকুয়ালিটি, তাই তো বস? হ্যাঁ সরি, গ্লোবাল বলছি কেন, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 102তম। দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করে তোমার এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তা কি মাপবে? এরা দেখবে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি, এই 4টি ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দেখেই কিন্তু এরা কিন্তু গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে এক একটা দেশকে স্থান দেবে র্যাঙ্কিংয়ের দিক থেকে। যেখানে 2025-এ ভারতের র্যাঙ্ক ছিল 131তম, 148টা দেশের মধ্যে, 148টা দেশের মধ্যে, যেখানে 148তম স্থান পেয়েছে পাকিস্তান, সর্বশেষতম। কেমন? দেখে নাও এমপিআই, অর্থাৎ তোমার হচ্ছে মাল্টি ডিমেনশনাল পভার্টি ইন্ডেক্স। কেমন? এটা তৈরি করে ইউএনডিপি এবং অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট কি বলছে ইনস্টিটিউট। ঠিক আছে, দেখে নিবা। তা আয় ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও জীবন মানকে বিবেচনা করে দারিদ্র্য পরিমাপ করে কিন্তু এমপিআই। ঠিক আছে, তা দেখো 2025-এ
2025-এ প্রায় 25.2 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, গুরুত্বপূর্ণ। 2025-এ প্রায় 25.2 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, সেটা বলেছে কে? এমপিআই বলেছে। তা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটাও একটু দেখে নাও, তৈরি করে আয়ারল্যান্ড, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং জার্মানির তোমার হচ্ছে তোমার ওয়েলথুন গার্ড হিলস। একটু শব্দগুলো কিন্তু কষ্ট করে পড়ে নিবা। তা এরাই কিন্তু তোমার এই জিএইচআই বলে তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা প্রকাশ করে। কি দেখে? এরা মাপে হচ্ছে অপুষ্টি, শিশু হচ্ছে মৃত্যুর হার, খর্বাকৃত শিশুর সংখ্যা, এগুলোই কিন্তু মাপে, যেখানে 2025-এ ভারতের স্থান ছিল 102তম। চলে আসো, পরের এই প্রশ্নটা এসেছিল। আজকে সবগুলোই আমি মানে এই ক্লাসে সবগুলোই পড়িয়ে দিচ্ছি, একটু দেখে নাও যে দাদা কি তথ্য আমাদের জন্য দেয়। দেখো, 24 ডিগ্রি অক্ষরেখা ভারতের কোন রাজ্যের রাজধানীর সবচেয়ে কাছাকাছি অবস্থিত? দাদা ভোপাল। কি হবে? ভোপাল। ভারতের ভৌগোলিক অবস্থান ও বিস্তৃতি আমরা দেখব, যেটা ভারত উত্তর গোলার্ধে ও পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তর গোলার্ধে ও পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। অক্ষাংশের বিস্তৃতিও মানে অক্ষাংশে কতটা বিস্তৃত? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত। আর দ্রাঘিমাংশের বিস্তৃত 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত। অর্থাৎ ভারত দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত প্রায় 29 ডিগ্রি অক্ষাংশে এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় 29 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত। দেখো, 23.5 ডিগ্রি উত্তর, মানে যেখানে রয়েছে কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, যা প্রায় ভারতের মাঝ বরাবর গিয়েছে। এটি 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, গুরুত্বপূর্ণ। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। জানোই তো, ছোটোবেলা থেকে পড়ে আসছো যে কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। দেখো, 82.5 ডিগ্রি ইস্ট, যেটা আমাদের ভারতের মূল মধ্যরেখা বা বলতে পারি ভারতের মান সময়ের মধ্যরেখা। এটা হচ্ছে মির্জাপুর, মাথায় রাখবে, উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে গেছে। এটা দেশের মান সময় নির্ধারণে ব্যবহৃত হয়, গুরুত্বপূর্ণ কিন্তু। কোথায়? উত্তরপ্রদেশের মির্জাপুরের কাছ দিয়ে গেছে। আর এই প্রশ্নটা তোমার পরীক্ষায় চলে এসেছিল 2025-এ, যে 24 ডিগ্রি অক্ষরেখা, এই অক্ষরেখাটি কর্কটক্রান্তি রেখার ঠিক উত্তরে অবস্থিত। তাই 24 ডিগ্রি অক্ষরেখা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের খুব কাছ দিয়ে গেছে। ভোপালের অক্ষাংশ প্রায় 23 ডিগ্রি 25 মিনিট মানে 23.25 ডিগ্রি উত্তর থেকে 23.30 মিনিট উত্তর, যা 24 ডিগ্রি অক্ষরেখার খুব কাছাকাছি। তাহলে সেই অনুযায়ী ভোপাল আমাদের প্রশ্নের জন্য সঠিক উত্তর। চলে আসো, এই প্রশ্নটা এসেছিল, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই কারণেই তুলেছি যে তোমার একটা ধারণা বা আইডিয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স দাদা পরীক্ষায় কেমন এসেছিল, সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন করতে হবে। আর আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো টেলিগ্রামে দিচ্ছি, তুমি সেগুলো পড়ে কিন্তু বুঝতে পারবে, হ্যাঁ এরকম পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবার দাদা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, একদম ঠিকই আছে। বিষয়টা বুঝতে পারছো, তোমার একটা ধারণা হবে। দেখো, 2024 সালে বিধানসভা নির্বাচনের পর নিম্নলিখিত কোন সংমিশ্রণটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দল ও নির্বাচনী এলাকাকে প্রতিনিধিত্ব করে? তা সেটা এখানে সঠিক উত্তর JMM বাহরাইত। JMM বারহাইত। ঠিক আছে, JMM বারহাইত। তা দেখো, ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কে একটু দেখে নাও, যে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় তোমার এই 15ই নভেম্বর 2000 বিহার থেকে বিভক্ত হয়ে। কত সালে? 2000 সালের 15ই নভেম্বরে বিহার থেকে বিভক্ত হয়ে ঝাড়খণ্ড গঠিত হয়েছিল। রাজধানী ছিল রাঁচি, সরকারি ভাষা হচ্ছে হিন্দি, প্রধান উপজাতির মধ্যে সাঁওতাল, মুন্ডা, ওরাও। আর রাজ্য দিবস বুঝতেই পারছো, 15ই নভেম্বর যেহেতু বিভক্ত হয়েছে বিহারের কাছ থেকে, তাহলে 15ই নভেম্বরই কিন্তু তারা রাজ্য দিবস হিসেবে পালন করে। প্রধান নদী রয়েছে দামোদর আর স্বর্ণরেখা। খনিজ সম্পদের মধ্যে কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম আমরা এগুলো দেখতে পাই। এবার চলে আসো, এখান থেকে প্রশ্ন তুলেছে যে 2024 সালে নির্বাচনের পরে JMM ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল ক্ষমতায় এসেছে, তাই মুখ্যমন্ত্রী হয়েছেন হেমন্ত সোরেন। তিনি নির্বাচিত হয়েছেন বারহাইত বিধানসভা কেন্দ্র থেকে। এইটা থেকেই প্রশ্ন তুলে ধরেছে। 2025 সালের বিধানসভা নির্বাচন সংক্রান্ত তথ্য একটু দেখে নাও। 2025-এ যে সমস্ত মানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছিল, কোথায়? দিল্লিতে। বলবা দাদা দিল্লি বিধানসভা নির্বাচন 5ই ফেব্রুয়ারি 2025-এ হয়, গুরুত্বপূর্ণ। তা বিধানসভার মোট আসন সংখ্যা কত ছিল? 70টা। ভোট দানে অংশগ্রহণ করেছিল প্রায় 60.54% আর কি, জনগণ ভোট দানে অংশগ্রহণ করেছিল। তো দেখো, তোমার এই যে ভারতীয় জনতা পার্টি জিতেছিল 48টা আসন। আর 27 বছর পর বিজেপি প্রার্থী রেখা গুপ্তা শালিমার বাগ থেকে মুখ্যমন্ত্রী হন। তাহলে রেখা গুপ্তা কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী, কোথা থেকে? শালিমার বাগ থেকে, গুরুত্বপূর্ণ। আর আম আদমি পার্টি তোমার হচ্ছে জিতেছে 22টা আসন। কে কতগুলো আসন পেয়েছে সেগুলোই কিন্তু মাথায় রাখবা। চলে আসো,
যে তারপরে দেখে নাও পরের প্রশ্ন কি এসেছিল যে নিম্নলিখিতদের মধ্যে কে আইন প্রণয়নের মাধ্যমে আন্তঃবর্ণ ও আন্তঃধর্মীয় বিবাহ প্রচারের জন্য পরিচিত ছিলেন? বুঝতেই পারছো, রাজা রামমোহন রায় সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, তিনি এমন একটি সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে জাতিভেদ এবং ধর্মবৈষম্য থাকবে না। ব্রাহ্ম সমাজের মাধ্যমে তিনি আন্তঃধর্মীয় বিবাহ সমর্থন করেন এবং 1830-এর দশকে আইন প্রণয়নের মাধ্যমে এই বিষয়ে উদ্যোগ নেন। দেখো, আমি কিন্তু সহজ ভাষায় তোমাদের তুলে দিয়েছি, বুঝতেই পারবে এক একটা তথ্য। আর অনেকে মনে করবে দাদা এক একটা পিডিএফ যদি এত সময় করে ক্লাস তুমি করাও মানে একটা শিফটের জন্য, তাহলে বাকিগুলো আমরা মানে এই 30 দিনের মধ্যে কি করে 104টা শিফট করব। দেখো, আমি বারবার করে বলছি, প্রথম 20 থেকে 25টা শিফট মতো আছে এরকম, মানে বড় বড়। তারপরে দেখবা যে অল্প হয়ে গেছে, তখন শিফটে কিন্তু এখন একটা শিফট মানে একটা পিডিএফে 25টা 27টা করে পেজ পাবে, তারপরে দেখবা 10টা 15টা করে পেজ। কারণ কি? কারণ রিপিটেড প্রশ্নগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই 104টা পিডিএফ রিকোয়েস্ট করছি, পরীক্ষা দিয়ে তুমি মানে সরি পড়ে গিয়ে তুমি পরীক্ষা দিও, বুঝতে পারবা দাদা কি দিয়েছে। দেখো, রাজা রামমোহন রায়, তাকে বলা হয় ভারতীয় নবজাগরণের জনক, একদম। তিনি ব্রহ্ম সমাজ কত সালে? 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। সতীদাহ প্রথা রদ করার জন্য তিনি ব্রিটিশ সরকারকে অনুরোধ করেন। এর ফলেই 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতী প্রথা নিষিদ্ধ আইন পাশ করে। তাহলে বিষয়টা বুঝতে পারছো যে রাজা রামমোহন রায়কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে কে সাহায্য করেছিল? কোন গভর্নর বলবা? লর্ড উইলিয়াম বেন্টিং। নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে ছিলেন তিনি। তিনি হিন্দু ধর্মের একেশ্বরবাদী দিককে জোর দেন। আন্তঃধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক ঐক্যের পক্ষপাতী ছিলেন। তার রচনাগুলি হলো তুফাতুল মওয়াহেদিন, ঠিক আছে, এবং গৌড়ীয় ভাষা গ্রামার, তারপরে যে বেদান্ত গ্রন্থ একটু পড়ে নিও ঠিক করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু দেখে নাও যে নারী শিক্ষার প্রবক্তা ছিলেন। বিধবা বিবাহ আইন 1856 সালে পাশ করানোর মূল উদ্যোগে তিনি ছিলেন। বাল্য বিবাহের বিরোধিতা করেন তিনি। তারপরে বাংলা ভাষা এবং শিক্ষার প্রাসারের বিকাশের ভূমিকা আছে তার রয়েছে। তাকে বলা হয় দয়ার সাগর, তাই না? আর্য সমাজ সম্পর্কে একটু দেখে নাও যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তার মূল মন্ত্র কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর মূল মন্ত্র ছিল ব্যাক টু দ্য বেদাস, মানে বেদে ফিরে চলো আর কি। জাতিভেদ, তারপরে বহু দেববাদ, শিশু বিবাহের বিরোধিতা করেনও কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। পণ্ডিত রমাবাই, দেখো এই 4জন ব্যক্তির নাম এই কারণে ছিল অপশনে, এই 4জন ব্যক্তি মনে হয় দেওয়া ছিল। হ্যাঁ, এই 4জন ব্যক্তির নাম কিন্তু অপশনে রয়েছে বলেই কিন্তু আমি বলছি এই 4জন মানে এক্সট্রা করে তুলে দিয়েছি। দেখো, পণ্ডিত রমাবাই নারী শিক্ষা ও বিধবা পুনর্বাসনের জন্য কাজ করেন। তারপরে দেখো, সারদা সনদ নামে প্রতিষ্ঠাও করেন, গুরুত্বপূর্ণ। সারদা সনদ নামে প্রতিষ্ঠা করেন পণ্ডিত রমাবাই। স্যার সৈয়দ আহমেদ খান, তিনি হচ্ছেন মুসলমান সমাজের শিক্ষার প্রাসারের কাজ করেন তিনি। আলিগড় আন্দোলন ও মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা তিনি। তারপরে অ্যানি বেসান্থ, দেখো থিওসফিক্যাল সোসাইটির নেত্রী ছিলেন তিনি। ভারতে স্বশাসনের দাবিতে হোম রুল আন্দোলনের নেতৃত্ব দেন অ্যানি বেসান্থ। নারী শিক্ষা এবং সামাজিক সমতার পক্ষেও ছিলেন তিনি অ্যানি বেসান্থ, ঠিক আছে। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় ও পাশ্চাত্য উভয় শিক্ষাকে উৎসাহিত করার জন্য কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? একটু আগেই কিন্তু তুমি পড়ে নিয়েছো, বেদান্ত কলেজ মানেই রাজা রামমোহন রায়। দাদা, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর 1831 সালে। সতীদাহ প্রথা বিলুপ্ত আইন প্রণীত হয় কত সালে? 1829 সালে। সতীদাহ প্রথা বিলোপে সহায়তা করেন রাজা রামমোহন রায়কে কে সহায়তা করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত প্রথম সংগঠনের নাম ছিল আত্মীয় সভা, 1815 সালে যেটা প্রতিষ্ঠিত হয়। তাহলে বুঝতেই পারছো প্রথম সংগঠন কিন্তু এটা, যার নাম হচ্ছে আত্মীয় সভা, 1815 সালে। আত্মীয় সভার উদ্দেশ্য কী ছিল? ধর্মীয় ও সামাজিক সংস্কারের আলোচনা। বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন 1825 সালে, কোথায়? কলকাতায়। বেদান্ত কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতীয় এবং পাশ্চাত্য শিক্ষার সংমিশ্রণ। রাজা রামমোহন রায়ের প্রথম বাংলা পত্রিকার নাম হচ্ছে সংবাদ কৌমুদী, 1821। দেখো, প্রথম ফারাসি পত্রিকা যার নাম হচ্ছে মিরাত উল আকবর, ঠিক আছে। একটু দেখে নাও যে মিরাত উল আকবর 1822 সালে আর কি
হচ্ছে প্রকাশিত হয়েছিল প্রথম ফরাসি পত্রিকা। প্রথমবার উপনিষদের ইংরাজি অনুবাদ করেন রাজা রামমোহন রায়। মাথায় রাখবে, প্রথমবার উপনিষদের ইংরাজি অনুবাদ করেন কে? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, যে এত্তুট্টকাই সংকলন থেকে সঙ্গম সংকলন, পুরাণারনুরু এবং প্রতিরূপ প্রতিরূপ ট্যুর প্রধানত কিসের উপর দৃষ্টি নিবন্ধন করে? সঠিক উত্তর বীরত্ব এবং রাজা ও তাদের কর্মের প্রশংসার উপরে। তাহলে এই প্রশ্নটা এসেছে তোমার এই সঙ্গম সাহিত্য থেকে। তাহলে আমরা সঙ্গম সাহিত্যটা ঝেড়ে ঘেঁষে পড়ে নেব। দেখো, সঙ্গম সাহিত্য হলো দক্ষিণ ভারতের প্রাচীনতম তামিল সাহিত্য। এটি রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টাব্দ 300 পর্যন্ত। খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টাব্দ 300 পর্যন্ত এই সময়কালে আর কি। সঙ্গম শব্দের অর্থ হলো সভা বা সমিতি। 3টি সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল মাদুরাই শহরে। কোথায়? গুরুত্বপূর্ণ, মাদুরাই শহরে। সঙ্গম সাহিত্যের 8টি প্রধান সংকলন এবং 10টি ছোট সংকলন রয়েছে। প্রধান সংকলনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ 3টি দেখে নাও। এট্টুট্টোকাই, পত্তুপাট্টু, আর তোমার হচ্ছে তোমার তোলকাপ্পিয়াম। ঠিক আছে, যেখানে এত্তুট্টোকাই কি রয়েছে দেখো বস, এত্তুট্টোকাই হচ্ছে 8টি সংকলন। এত্তুট্টোকাই অর্থাৎ, যার অর্থ কি? 8টি সংকলন, যার মধ্যে দেখে নাও তোমার গুরুত্বপূর্ণ কিছু, যে পুরাণারনুরু, প্রতিরূপ টু, তারপরে অনানা অনানানুরু, তারপরে নট্টিনাই, তারপরে কুরুপিঞ্জিপাট্টু। একটু শব্দগুলো পড়ে নিও। আর দ্বিতীয়টা দেখে নাও, যে পত্তুহ পাট্টু, যার অর্থ হচ্ছে 10টি গান। ঠিক আছে, এতে রাজাদের প্রশংসা, যুদ্ধ, তারপরে তোমার হচ্ছে বীরত্ব, প্রাকৃতিক জীবন ইত্যাদি বিষয় রয়েছে। আর তোলকাপ্পিয়ম, এটি সঙ্গম সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। গুরুত্বপূর্ণ, সঙ্গম সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে তোলকাপ্পিয়ম। এতে ব্যাকরণ, সাহিত্য ও সমাজ জীবনের নিয়ম বর্ণিত রয়েছে। তা সঙ্গম সাহিত্যে 2টি মূল বিষয়বস্তু, একটা আকাম আর পুরাম। আকামের বিষয় হচ্ছে প্রেম, আবেগ, সম্পর্ক, প্রকৃতি, নারী পুরুষের অনুভূতি। যার উদাহরণ হলো তোমার হচ্ছে অহানার নুরু। অহানার নুরু কিসের মধ্যে পড়ছে? আকামের মধ্যে পড়ছে, যার বিষয় হচ্ছে প্রেম, আবেগ, সম্পর্ক, প্রকৃতি, নারী পুরুষের অনুভূতি। আর পুরামের বিষয়বস্তু কি ছিল? পুরামের বিষয়বস্তুর মধ্যে বলবা দাদা, যে যুদ্ধ, বীরত্ব, রাজা এবং সমাজ জীবন, উদারতা ও নীতি। এখান থেকে প্রশ্ন তুলেছে, যার উদাহরণ হচ্ছে পুরাণার নুরু এবং প্রতিরূপ টু। ঠিক আছে, আর এত্তুট্টুকাম দেখো, প্রেম, তোমার হচ্ছে বীরত্ব, সমাজ জীবন, সঙ্গম সাহিত্যের মূল সংগ্রহ। পুরাণার নুরু হচ্ছে বীরত্ব, রাজা ও যোদ্ধাদের প্রশংসা এবং হচ্ছে পুরাম বিষয়ক কবিতা। প্রতিরূপ টু, যেটা রাজাদের কীর্তি, যুদ্ধ জয়, বীরত্ব, ঐতিহাসিক তথ্য সম্পূর্ণ। তাহলে এই 3টে কিন্তু দিয়েই আমাদের প্রশ্ন একবারে জানতে চাইছে, তাই না? এত্তুট্টুকাই, পুরাণার নুরু, আর কি বলেছে প্রশ্নটা দেখে নাও। এই যে বুঝতেই পারছো যে পুরাণানুরু এবং প্রতিরূপ টুর প্রাথমিক কোন দৃষ্টিভঙ্গি কী ছিল আর কি? যে বীরত্ব এবং রাজা ও তাদের কর্মের প্রশংসা। বুঝতে পারছো? দেখো, এই প্রশ্নটা এসেছিল যে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ কতগুলো দেশকে মূল্যায়ন করা হয়েছিল? সঠিক উত্তর 63টা দেশ। কেমন? তা দেখো, সিসিপিআই এর পূর্ণরূপটা কি? যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, যেটা 2005 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তা সিসিপিআই 2025-এ হচ্ছে কতটি দেশ মূল্যায়ন করা হয়? 63টা দেশ হচ্ছে, সাথে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু রয়েছে। এই দেশগুলো বিশ্বের মোট নির্গমনের কত শতাংশ কভার করে? প্রায় 90%। মাথায় রাখবে। মূল্যায়নের 4টি প্রধান বিভাগ হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন 40%, নবায়নযোগ্য শক্তি 20%, শক্তির ব্যবহার 20%, আর জলবায়ু নীতি হচ্ছে 20%। সিসিপিআই 2025-এর প্রধান 3টি স্থান ফাঁকা রাখা হয়েছে। কোনো দেশই খুব ভালো সেরকম পারফরমেন্স করতে পারেনি, তাই বলবা চতুর্থ স্থানে স্থান পেয়েছে ডেনমার্ক। আর ভারতের স্থান হচ্ছে 7মতম। চীনের স্থান হচ্ছে প্রায় 51তম। সবচেয়ে নিচে ইরান, সৌদি আরব এবং কাজাখস্তান রয়েছে। চলে আসো, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে এই জন্যই তুলেছি, বারবার করে বলছি, যে তোমার একটা ধারণা হবে কি টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স এসছে আর তোমাকে কেমনভাবে ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। দেখো, এপ্রিল 2025 পর্যন্ত ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি কত শতাংশ চূড়ান্ত করা হয়েছে, যা উভয় দেশকে চুক্তিটি শেষ করার কাছাকাছি নিয়ে এসেছে? তাই এখানে সঠিক উত্তর 90%। তা দেখো, 2025 সালে ভারতের অর্থনৈতিক বাণিজ্য চুক্তি, অর্থাৎ তোমার হচ্ছে এফটিএ, যার মানে হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি। এর মধ্যে 2টি দেশ পরস্পরের মধ্যে শুল্ক কমায় ও তুলে দেয়, তাই না? তা ভারত এফটিএ আলোচনা ও বাস্তবায়নের দায়িত্ব
নিয়েছে, যেখানে হচ্ছে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়, ভারতের থেকে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় এই দায়িত্ব নিয়েছে। ভারতের প্রধান বাণিজ্য সহযোগী কারা রয়েছে দেখো, হচ্ছে ইইউ, ইউকে, ইউএসএ, তারপরে ইএফটিএ, তোমার হচ্ছে কি অস্ট্রেলিয়া, ইউএই রয়েছে, জাপান এবং কোরিয়া রয়েছে। কেমন? ইন্ডিয়া ইউকে এফটিএ আলোচনা শুরু হয় 2022 এপ্রিল, মানে 2022 থেকে এপ্রিল 2025 পর্যন্ত প্রায় 80% চুক্তি সম্পূর্ণ হয়েছে। এই চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে প্রায় $23 বিলিয়ন বাণিজ্য করিডোর খুলবে। ভারতের কোথায় গেল? হ্যাঁ, দেখো ভারতের জন্য এটি এমই এমএসএমই রপ্তানি বৃদ্ধির বড় সুযোগ তৈরি করবে। আর ভারত ইউরোপীয় ইউনিয়ন, যাদের মধ্যে দেখো 2025 সালে দিল্লিতে 14তম রাউন্ডের আলোচনায় অনুষ্ঠিত হয়। আলোচনার পণ্যের বাণিজ্য, সেবা, বিনিয়োগ এবং কার্বন হচ্ছে বর্ডার ট্যাক্স ইস্যু ছিল। দেখো ইইউ ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার, প্রায় $90 বিলিয়ন বার্ষিক বাণিজ্য লেনদেন চলে। আর ভারত আর ইএফটিএ অর্থাৎ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে তোমার হচ্ছে দেখো এর মানে এই যে সংস্থার যে দেশগুলো রয়েছে, তার হচ্ছে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং তোমার হচ্ছে লিস্টেনস্টেইন, ঠিক আছে, এদের সঙ্গে কিন্তু ভারতের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তা 2025 অক্টোবরে যেটা কার্যকর হয়, ট্রেড অ্যান্ড তোমার হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। কেমন? 2025 অক্টোবরে। ডিটেলসে যা দিয়েছি পড়ে নিবা কিন্তু। দেখো তাই এই সংস্থা ইএফটি এর পক্ষ ভারতের মধ্যে $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তি অনুযায়ী ভারত রপ্তানির 92% পণ্যের শুল্কমুক্ত সুবিধা থাকবে। ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়, তার লক্ষ্য হচ্ছে দুই দেশের বাণিজ্যকে 2025 সালের মধ্যে আর কি $191 বিলিয়ন থেকে, মানে 2025 থেকে 2030-এর মধ্যে তোমার ওই 500 বিলিয়নে উন্নীত করা। ভারত অস্ট্রেলিয়ার মধ্যে তোমার হচ্ছে এই যে ইসিটিএ চুক্তি স্বাক্ষরিত হয়, কার্যকর হয় ডিসেম্বর 2022-এ। 2022-এর যেগুলো আছে না, সেগুলো অতটা মাথায় না রাখলেও হবে, একবার করে শুধু পড়ে নিও রিডিং। দেখো 2025 সালে উভয় দেশ একটি সম্পূর্ণ ইএফটিতে আর কি উন্নীত করার জন্য আলোচনা করেছে। এই চুক্তির ফলে ভারতের রপ্তানি 30% বৃদ্ধি পেয়েছে। আর ভারত সংযুক্ত আরব আমিরাতের সাথে এটা কার্যকর 2022-এ, অতটাই ইম্পর্টেন্ট নয়। দেখো 2025 পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ভারত আর ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সাথে $85 বিলিয়ন সীমা অতিক্রম করবে। 2025-এ উভয় দেশের মধ্যে তোমার ওই সিইপিএ 2.0 সংস্করণের আলোচনাও শুরু হয়েছে। চলে আসো, দেখো এই প্রশ্ন এসেছিল যে লেবার ব্রো দ্বারা পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষায় ভারতের সামগ্রিক বেকারত্বের হার কত ছিল? তার সঠিক উত্তর 5.4% ছিল। তাই কর্মসংস্থান বেকারত্ব যেখান থেকে প্রশ্নটা তুলেছে, আমরা তো আমাদের কাজ কি যে টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকটা একদম ঝেড়ে ঘেঁষে পড়ে নেওয়া, তাই না বস? দেখো বলছে বেকারত্ব হলো এমন অবস্থা যখন কাজ করার যোগ্য ও ইচ্ছুক ব্যক্তি কাজ পায় না। আর কর্মসংস্থান মানে হলো উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকা। লেবার ব্যুরো শ্রম মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা যা কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষা পরিচালনা করে। ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষা পরিচালনা করে লেবার ব্যুরো। এতে ভারতের সামগ্রিক বেকারত্বের হার ছিল 5.4%। এই হার গ্রামীণ এলাকায় কম ছিল 5.1%, আর শহর এলাকায় বেশি ছিল 5.8%। গ্রামীণে শহরে কেমন ছিল সেটাও গুরুত্বপূর্ণ। দেখো পুরুষদের তুলনায় মহিলাদের বেকারত্বের হার বেশি। বেকারত্বের ধরন হচ্ছে অনেক রকমের রয়েছে, যেমন খোলা বেকারত্ব, একদম কাজ না থাকা, সেটা হচ্ছে খোলা বেকারত্ব। আংশিক বেকারত্ব বলতে বোঝায় কাজ আছে কিন্তু পূর্ণ নয়। আর গোপন বেকারত্ব হচ্ছে এক কাজের জন্য প্রয়োজনের চেয়ে বেশি শ্রমিক থাকা। কেমন? দেখো এনএসএসও এবং পিএলএফএস বর্তমানে কর্মসংস্থান তথ্য সংগ্রহ করে, এই দুই সংস্থা। দেখো পিএসএলএফ 2022-23 অনুযায়ী বেকারত্বের হার ছিল 3.2%। বেকারত্বের মূল কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি, দক্ষতার অভাব, শিল্পের ধীর বৃদ্ধি। চলে আসো পরের প্রশ্ন। দেখো যে সুপ্রিম কোর্ট ধারা 32 অনুযায়ী শুধুমাত্র কোন নির্দিষ্ট উদ্দেশ্যে লেখ জারি করতে পারে? তা এখানে সঠিক উত্তর কী হবে? যে মৌলিক অধিকার রক্ষা করার জন্য। কেমন? যে সুপ্রিম কোর্ট ধারা 32 অনুযায়ী শুধুমাত্র যে নির্দিষ্ট লেখ জারি করতে পারে সেটা হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করার জন্যই কিন্তু জারি করতে পারে। দেখে নাও মৌলিক অধিকার যে সংবিধানের 3য় ভাগে 3 নম্বর পার্টে রয়েছে মৌলিক অধিকারগুলো, তাই না? তা ধারা 12 থেকে 35-এর মধ্যে পড়ছে। তা সুপ্রিম কোর্ট কর্তৃক লেখ জারি ধারা
32 মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট কর্তৃক লেখ জারি ধারা 26 মৌলিক অধিকারের সাথে যুক্ত, তাই না? তা সুপ্রিম কোর্ট 5টি লেখ জারি করতে পারে। দেখো, হেবিয়াস কর্পাস, প্রথম লেখটা হচ্ছে হেবিয়াস কর্পাস, বেআইনিভাবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার আদেশ, মানে দেহ উপস্থিত করো আর কি, ঠিক আছে, এর অর্থ যেটা হচ্ছে কোন লেখের মধ্যে পড়ে, হেভিয়াস কর্পাস। তারপর দেখো ম্যান্ডামাস, যেটা হচ্ছে কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থা আইনানুগ দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালতের নির্দেশে, মানে আদালতের নির্দেশ আর কি করো অর্থে ব্যবহৃত হয়। আর দেখো প্রহিবিশন, যেটা হচ্ছে নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তাদের ক্ষমতার বাইরে কাজ করা থেকে বাধা দেওয়ার নির্দেশ দেয়। সার্টিওয়ারি, যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে নেয় যদি তা বেআইনি হয়। আর ওয়ারান্টো কো ওয়ারান্টো, যেটা হচ্ছে কোনো ব্যক্তি সরকারি পদে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কিনা তা যাচাইয়ের নির্দেশ দেয়। কেমন? তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল? আচ্ছা ঠিক আছে, এই লেখগুলো তো এক্সট্রা করে আমি দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা, লেখগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলে আসো, দেখো নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে উপকূল রেখা নেই? বলে ফেলো, একদম ইজি প্রশ্ন দাদা, অপশান দেখা মাত্রই বলে দেবো যে রাজস্থানে কিন্তু কোনো উপকূল রেখা নেই, তাই না? তো দেখো ভারতের মোট উপকূল রেখা হচ্ছে 7,516.6 কিমি। এই স্থলভাগের উপকূল রেখা হয়েছে 6,100, আর দ্বীপপুঞ্জ বা দ্বীপ অঞ্চলের উপকূল রেখা রয়েছে 1,312 কিমি। উপকূল রাজ্যগুলো তোমার কি কি? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এছাড়াও পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেন্দ্রশাসিত অঞ্চলেও কিন্তু উপকূল আছে। আর যে সকল রাজ্যে উপকূল রেখা নেই একটু চোখ বুলিয়ে নাও, বা ওগুলো মুখস্থ রাখলে এগুলো নাও রাখলে হবে। রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আরও আছে, তাই না? দেখো ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে হচ্ছে গুজরাটে, মাথায় রাখবে, কেমন? আর সবচেয়ে ছোট উপকূল রেখা রয়েছে গোয়া রাজ্যে। চলে আসো, দেখো পূর্ব উপকূল বরাবর রাজ্য কোনগুলো? পূর্ব উপকূলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্য রয়েছে। আর পশ্চিম উপকূল বরাবর রাজ্য হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল। দেখো এমএস ওয়ার্ড পাওয়ার্ড এ স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি? সঠিক উত্তর কী হবে বলো? যে সমস্ত স্লাইডে সামঞ্জস্যপূর্ণ ফরম্যাটিং, ফন্ট এবং বিন্যাস প্রয়োগ করা, অপশন 2। তাহলে প্রশ্নটা এসেছে এমএস পাওয়ার পয়েন্ট থেকে, একদম ডিটেলসে তুলে দিয়েছে এমএস পাওয়ার পয়েন্ট, দেখে নাও যে এমএস পাওয়ার পয়েন্ট একটি হচ্ছে কি পার্সেন্ট্রেশন সফটওয়্যার আর কি, ঠিক আছে? তা এটি এমএস বলছে কি মাইক্রোসফট অফিসের একটি অংশ। পাওয়ার পয়েন্ট ফাইলের এক্সটেনশন হচ্ছে তোমার কি .pp tx। স্লাইড মাস্টার্স ব্যবহৃত হয় কী কাজে? ওই সব স্লাইডে তোমার হচ্ছে একই রকম ফরম্যাট বা ডিজাইন রাখতে তোমার হচ্ছে স্লাইড মাস্টার ব্যবহৃত হয়। তা এটাই আমাদের এসছে, তাই না? স্লাইড মাস্টারের উদ্দেশ্য কি? যে সমস্ত স্লাইডে সামঞ্জস্যপূর্ণ ফরম্যাটিং, ফন্ট এবং বিন্যাস প্রয়োগ করা, কেমন? তারপর দেখো স্লাইড লে আউট কী নির্ধারণ করে? স্লাইডে কোনো উপাদান কোথায় থাকবে সেটা। স্লাইড ট্রানজিশন, মানে এটি এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার এফেক্ট, বুঝতে পারছো? অ্যানিমেশন, থিম, নর্মাল ভিউ, এগুলো সব কিন্তু পড়ে নিব, একদম ডিটেলসে তুলে দিয়েছি। দেখে নাও 2025 সালে ফেব্রুয়ারিতে মুথুট ফাইন্যান্স ভারতের গোল্ড লোন বাজারে তার উপস্থিতি জোরদার করতে সারা ভারতে কতগুলো নতুন শাখা খোলার জন্য আরবিআইয়ের সাথে অনুমোদন করছে? 115টা, কেমন? তা এই মুথুট ফাইন্যান্স সম্পর্কে দেখো, এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাই একটু তথ্য নিয়ে নাও যে যেটা দেখো, যে প্রশ্নে যে ডিটেলসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা জানবো, যেখানে প্রয়োজন নেই আমরা জানবো না। বুঝতে পারছো বিষয়টা? দেখো শুধুমাত্র গড় করে সব এই মানে 8-10টা বই পড়ে ফেললেই হবে না। তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে যে পরীক্ষায় আমি যার জন্য পড়ছি সে কেমন প্রশ্ন দেয়, সেই রিলেটেড তথ্যগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। দেখো মুথুট ফাইন্যান্স 2025 ফেব্রুয়ারিতে আরবিআইয়ের অনুমোদনে 115টি নতুন শাখা খোলার অনুমতি পেয়েছে। মুথুট ফাইন্যান্সের সদর দপ্তরটা মাথায় রেখো, কেরালার কোচিতে অবস্থিত। দেখো এই প্রশ্নটা এসেছিল নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি আর্দ্র বিশ্লেষণের কারণে সামান্য আম্লিক হয়? চারটে দেখো, দেখে খুব সহজেই বলবা যে দাদা সামান্য আম্লিক NH4Cl। NH4Cl অপশান 2 আমাদের সঠিক উত্তর হবে। তো দেখো লবণ কিভাবে তৈরি হয় জানোই তো, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ জল তৈরি হয়, ঠিক আছে? শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী বেস মিলে তোমার হচ্ছে নিরপেক্ষ লবণ তৈরি করে। এগুলো কিন্তু তোমরা সায়েন্সের ক্লাসে খুব ভালো মতো পড়ে এসেছো, দেখে নাও। তা এইগুলো করলেই কিন্তু খুব সহজেই বলে দিবা যে এটা আমাদের কি শক্তিশালী অ্যাসিড আর দুর্বল বেস মিলে যে লবণ তৈরি হয় NH4Cl। দেখে নাও যে পরের প্রশ্ন এসেছিল যে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? বিষয়টা বুঝতে পারছো কীভাবে কেমন প্রশ্ন দিয়েছে? তাহলে সঠিক উত্তর কী হবে? যে পূর্ব উপকূলীয় সমভূমি বলেছে,
তাহলে পশ্চিমবঙ্গ তো হবেই, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। তো দেখো পূর্ব উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূল পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত, এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1100 কিমি, এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। পূর্ব উপকূল প্রশস্ত ও সমতল, বহু নদী এখানে ডেল্টা গঠন করে, প্রধান নদীগুলো হচ্ছে গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। দেখো যে প্রধান বন্দর রয়েছে কলকাতা, বিশাখাপত্তনম, চেন্নাই, পারাদ্বীপ। আর উড়িষ্যা উপকূলীয় অংশকে বলা হয় উৎকল উপকূল, তাই না? অন্ধ্রপ্রদেশ উপকূলকে আন্ধ্র উপকূল বলা হয়, তামিলনাড়ুর উপকূলকে করমণ্ডল উপকূল, আর করমণ্ডল উপকূলে শীতকালীনে তোমার কি হয়, তোমার যে নর্থ ইস্টার্ন মৌসুমে বৃষ্টিপাত হয় আর কি। দেখো বলছে যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ডেল্টা পৃথিবীর সব থেকে বড় ডেল্টা। পশ্চিম উপকূলীয় সমভূমি একটু পড়ে নাও, যে পশ্চিম উপকূল হচ্ছে তো গুজরাট থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত, এটি আরব সাগরের তীরে অবস্থিত। পশ্চিম উপকূল সরু এবং অসমান, নদীগুলো এখানে মোহনা গঠন করে। সেই নদীগুলো কি কি? নর্মদা, তাপ্তি, মান্ডবী, তারপরে জৈনী, ভরতপুর, পূজা আর কি। দেখো প্রধান বন্দর রয়েছে এগুলো। আর হচ্ছে গুজরাট ও মহারাষ্ট্রের অংশ রয়েছে কঙ্কন উপকূলীয়। ঠিক আছে, বুঝতে পারছো? একদম ডিটেলসে কিন্তু তুলে দিয়েছি। দেখো এই প্রশ্ন এসেছিল, আমি দেখো 1 ঘন্টা প্রায় হয়ে গেল, আমি একটু ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি, শুধু দেখিয়ে দিই যে কোন বছর বক্সী জগবিন্দু ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রতিবাদে পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। তার সঠিক উত্তর হবে 1817 সালে, তাই না? দেখো তা পাইক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ভিল বিদ্রোহ, যেগুলো দেখো বিদ্রোহ একদম সব ডিটেলসে দিইনি, মানে যতটা ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, ঠিক আছে, কার সময় হয়, কোথায় হয়, কত সালে হয়, কোন অঞ্চলে হয়, সেগুলোই গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছি। দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডেস্কটপ কম্পিউটারগুলিতে সাধারণত ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ? একদম অপারেটিং সিস্টেম সম্পর্কে দিয়ে দিয়েছি, অপারেটিং সিস্টেমের উদাহরণ, কাজ, ঠিক আছে। তারপরে বাকি যে গুগল ক্রোম, অ্যাডব ফটোশপ রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড, এইগুলো সম্পর্কে। দেখো ভারত সরকার কর্তৃক চালু করা স্মার্ট সিটি মিশনের মানে প্রাথমিকভাবে কতগুলো শহর অন্তর্ভুক্ত ছিল? 100টা শহর, তাই না? কত সালে চালু হয়, কতগুলো শহরের মধ্যে রয়েছে, একটু ডিটেলসে দিয়ে দিচ্ছি, পড়ে নিবা। দেখো তারপরে হচ্ছে কোন শহরের স্থানীয় স্বশাসিত সংস্থাতে তুমি একটু দেখে নাও যে কীরকম আছে আর কি। আমি এই ক্লাসটা রেখেছি যে তোমাদের দেখানোর জন্য, যারা আমাদের এনটিপিসি টার্গেট ব্যাচে অ্যাডমিশন নিবা, তোমরা তো জানাটা অত্যন্ত জরুরি যে দাদা কী দিচ্ছে, কীভাবে কী পড়তে হবে, তাই না? সেই জন্য কিন্তু ক্লাসটা আমরা রেখেছি। দেখো 26 পেজ আছে আজকেই কিন্তু, মানে আমি ক্লাসটা দরকার হয় আজকে রাতেই দিয়ে দেবো, ঠিক আছে? কালকের মধ্যে পড়ে নিবা, আরও 2-3টে পিডিএফ মানে দিয়ে, মানে পরপর করে তুমি টেলিগ্রামে যুক্ত হলেই ঠিকঠাক সব পেয়ে যাবা। ঠিক আছে? এই প্রশ্ন এসেছিল যে উদ্ভিদের মূলে কোন গাঠনিক কার্যকরী সমস্যা গ্যাস বিনিময়কে বাধা দেয় কিন্তু জলের শোষণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না? কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু। এনটিপিসি মানে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় প্রশ্ন দিচ্ছ, এই ধরনের তথ্য কিন্তু তোমাকে জানতে হবে, কিচ্ছু করার নেই, কেমন? তারপরে কোন ধরনের অধস্তন আদালত প্রাথমিকভাবে সম্পত্তির মালিকানা এবং চুক্তিভিত্তিক তোমার হচ্ছে কি চুক্তি সম্পর্কিত বিরোধগুলি পরিচালনা করে? তা দেখো সঠিক উত্তর কী হবে? দেওয়ানি আদালত হবে হয়তো, ঠিক আছে? দেওয়ানি আদালতই হবে, দেখে নিও। তারপরে অ্যান্সার সব আমি দিয়ে দেবো, অসুবিধা নেই প্রশ্নগুলোর। এই ছিল তোমাদের হচ্ছে ফার্স্ট শিফটে এটা কী প্রশ্ন ছিল যে ভারতীয় টেলিকম খাত কোন বছরে টেলিকম নীতির অধীনে উদারীকরণ করা হয়? বলো কোন বছর? 1984 সালে, তাই না? তারপরে দেখে নাও, এই যে একদম ডিটেলস তুলে দিয়েছি যে এক একটা তথ্য, যে তোমার হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয়, তারপরে এনটিপি 1999 মূল লক্ষ্য কী ছিল, কোন সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারীকরণ এবং বৈশ্বিকীকরণ নীতি চালু হয়েছিল, ভারতের অর্থনৈতিক সংস্কার কোন বছর শুরু হয়, কেমন? এটা এসেছিল নিম্নলিখিত কোন স্থান থেকে সবরমতী নদীর উৎপত্তি হয়, তাই না? তোমার বলো আরাবল্লী ওই পাহাড় আর কি, সবরমতীই বলেছে, তাই না? তাই এখান থেকে দেখো প্রত্যেকটা নদীর কিন্তু গুরুত্বপূর্ণ নদীর উৎসস্থল তুলে দিয়েছি একদম ডিটেলসে। এটা এসেছিল, কেমন? 40 নম্বর প্রশ্ন। আচ্ছা 39টা প্রশ্ন আমি পেয়েছি, মানে ফার্স্ট শিফটে 39টাই আর কি প্রশ্ন জিকে ছিল। এটা লাস্ট প্রশ্ন দেখো যে ফেডারেল বিরোধে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বনাম এর লেক এখতিয়ারের মধ্যে পার্থক্য কী ছিল? তা এখানে সঠিক উত্তরটা কী হবে বলো তো? সঠিক উত্তরটা একটু দেখে নিও, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, ঠিক আছে? আমি অ্যান্সার দাগিয়ে দিয়েছি এবং তার সাথে দেখে নাও যে সুপ্রিম কোর্টের, মানে এইটুকু পড়লে পরেই তুমি বুঝতে পারবা যে
সঠিক উত্তর কী হবে? এটুকু পড়ে নিয়ে এটা পড়ে নাও, লিখে নিয়ে পড়ে নিয়ে আমাকে কমেন্টে জানাও যে লাস্টের প্রশ্নের উত্তর কী হবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু প্রত্যেকটা শিফট 104টা শিফট পড়তে হবে তোমাকে। প্রথম 20টা শিফট মতো 25, 26, 27, 28টা করে পেজ থাকবে। তারপরে এগুলোই কিন্তু পেজ কম আছে। মানে আমি তো বারবার করে বলছি রিপিটেড প্রশ্নগুলো আর পড়তে হবে না। যে প্রশ্ন যেমন মাইক্রোসফট থেকে আমরা একটা প্রশ্ন দেখে নিলাম। এবার যদি সেরকম প্রশ্ন আরেকটা আসে, তাহলে আমরা কেন একই জিনিস বেশি, বেশি করে পড়বো, তাই না? যদি তোমার হচ্ছে পরবর্তীকালে তো দেখবা এরকম প্রশ্ন এসেছে যে স্লাইড লেআউট কী হিসাবে ব্যবহৃত হয়? তাহলে আমরা স্লাইড লেআউট এবং মাইক্রো বা এমএস পাওয়ার পয়েন্ট সম্পর্কে যখন এখানে জেনেই নিলাম, তাহলে এই প্রশ্নটা আমরা তখন ছেড়ে দেবো। দিয়ে অন্য নতুন যেখান থেকে যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিকটা ডিটেলসে পড়ে নেব। আমার কথা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? নিশ্চয়ই তুমি 30 দিনের মধ্যে সব করে নিতে পারবা। কোনো ভয় পাওয়ার চিন্তা নেই। অনেকে মনে করছে দাদা 104 খানা পিডিএফ কী করে শেষ করব? অবশ্যই হয়ে যাবে। চিন্তার কারণ নেই। শুধু মনোযোগ দিয়ে 2-4 ঘন্টা কেন 5 ঘন্টা জিকের জন্য সময় দাও, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। বাকি 5 ঘন্টা সময় তুমি ম্যাথের পেছনে দাও। আর জিআই তো একদম ইজি, ওটা মানে তাও পার ডে 1 ঘন্টা করে জিআই প্র্যাকটিস করবা। 5 ঘন্টা ম্যাথ করলে 5 ঘন্টা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, বা 4 ঘন্টা ম্যাথ করলে 1 ঘন্টা জিআই দিলে আর 5 ঘন্টা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দিলে। নিঃসন্দেহে 30 দিনে বিরাট কিছু করতে পারবা। একটা কথায় আছে না যে আগার মান লিয়া তো হার হে লেকিন ঠান লিয়া তো জিত হে। মাথায় রেখো। সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।